সুগারের চিকিৎসায় কেউ ছোটবেলা থেকে ইনসুলিন নেয়, আবার কেউ ট্যাবলেট খান, কেউ বা ট্যাবলেট বা ইনসুলিন দুটোই নেন, আবার কেউ বলেন আমার তো সুগার ছিল না, বাচ্চা পেটে আসার পর থেকেই সুগার হয়ে গেছে। আবার কারো কারো ক্ষেত্রে মাথায় টিউমার হওয়ার পরেও সুগার শুরু হয়ে যেতে পারে। কারো কারো ক্ষেত্রে মানসিক সমস্যা বা ভুলে যাওয়া রোগ বা ডিমেনশিয়া থেকেও সুগার আসতে পারে। ফেমাস কিছু সেলিব্রিটি আছেন যারা এই টাইপ 1 ডায়াবেটিসে ভুগছেন, যেমন বলিউডের সোনম কাপুর আছেন বা ফাওয়াদ খান আছেন বা পাকিস্তানি ফেমাস ক্রিকেটার ওয়াসিম আকরাম আছেন যারা টাইপ 1 ডায়াবেটিসে ভুগছেন এবং তারা সারা জীবন ইনসুলিন নিচ্ছে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ডায়াবেটিস কত রকমের হয় এবং কোন ডায়াবেটিসের কি ট্রিটমেন্ট এবং কোন ডায়াবেটিসে কারা ঝুঁকিপূর্ণ এবং কোন ডায়াবেটিস হলে আপনার অতটা ভয় নেই বা কোন ডায়াবেটিস হলে আপনি সাবধানে থাকবেন। ডায়াবেটিস ভীষণ কমন সমস্যা, সুতরাং ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং শিখুন যে আপনি কোন ডায়াবেটিসে ভুগছেন বা কোন ডায়াবেটিস হওয়ার ঝুঁকি আপনার মধ্যে আছে। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর এস.কে. জামান, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। ডায়াবেটিস বা সুগারের রোগে আমরা জানি যে আপনার সেলের মধ্যে ঠিকঠাকভাবে সুগারটা পৌঁছায় না, যার ফলে রক্তে চিনির মাত্রাটা বা সুগারের মাত্রাটা বাড়তে থাকে। সুগারের মাত্রা বাড়ার জন্য আমাদের বিভিন্ন রকম অর্গান ড্যামেজ বা শরীরের বিভিন্ন রকমের ক্ষতি হয়, সেই জন্য আমাদের ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে হয়, সুগারটা যেন কন্ট্রোলে থাকে সেদিকটা খেয়াল রাখতে হয়। এক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড যে মাত্রাটা আমাদের ফলো করা হয়, ফাস্টিং ব্লাড সুগার যদি 126 বা তার বেশি হয় এবং পোস্ট প্যারেন্ডিয়াল ব্লাড সুগার যদি 200 বা তার বেশি হয়, তখন আমরা তাকে ডায়াবেটিস বলবো। ইনসুলিনের নাম আমরা সবাই শুনেছি। ইনসুলিন একটি হরমোন যেটা প্যানক্রিয়াস থেকে বার হয়ে আমাদের প্রতিটা সেলের মধ্যে গ্লুকোজ ঢুকতে সাহায্য করে। ঠিক যেমন দারোয়ান থাকে দরজা খোলার জন্য, তেমনি ইনসুলিন কি করে, আমাদের রক্তের মধ্যে সুগার থাকে, সুগারটাকে একটা সেলের মধ্যে ঢুকতে সাহায্য করে দরজা খোলার মাধ্যমে। খুব সহজভাবে যদি ভাবেন তাহলে এরকমই বোঝায়। সেক্ষেত্রে কারো শরীরে যদি ইনসুলিন কমে যায় বা ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়, ইনসুলিন থাকা সত্ত্বেও কাজ করতে পারে না, এরকম পরিস্থিতি তৈরি হয়, তখনই আমাদের ব্লাডে রক্তের সুগারের মাত্রাটা বা চিনির মাত্রাটা বাড়তে থাকে। এবার চলুন দেখে নিই যে এই ডায়াবেটিস কত ধরনের হয়। প্রথমে আসি টাইপ 1 ডায়াবেটিস। এই টাইপ 1 ডায়াবেটিস সাধারণত শিশু কিশোর বয়সে শুরু হয় এবং আমাদের শরীরে যে ইমিউন সিস্টেম, সেই ইমিউন সিস্টেম নিজের সেলকে চিনতে পারে না এবং নিজের প্যানক্রিয়াসকেই অ্যাটাক করে, যার ফলে ইনসুলিন তৈরি হতে পারে না বা অনেকের ক্ষেত্রে অগ্নাশয় বা প্যানক্রিয়াটিক গ্ল্যান্ড যদি না থাকে সেক্ষেত্রেও এই টাইপ 1 ডায়াবেটিস হতে পারে। এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এটা অটোইমিউন কন্ডিশন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা কমনলি পাই ঠিক 14-15 বছর বয়সের ছেলে বা মেয়েরা, তারা ইমার্জেন্সিতে প্রেজেন্ট হয় আনকনসিয়াস হয়ে এবং অনেক হাই ব্লাড সুগার নিয়ে। তখন রেট্রোগ্রেড ইনভেস্টিগেশন করে দেখা যায় যে তাদের এই টাইপ 1 ডায়াবেটিস হয়েছে এবং তাদের সারা জীবন ইনসুলিন নিতে হয়। এই টাইপ 1 ডায়াবেটিসে যেহেতু প্যানক্রিয়াসের বিটা সেলের ইনসুলিন স্টোরেজের সমস্যা হয়, সেহেতু ইনসুলিন যেহেতু থাকে না বা ইনসুলিন তৈরি হলেও সেটা নষ্ট হয়ে যায় সাথে সাথে, সেই জন্য এদেরকে সারা জীবন ইনসুলিন নিতে হয়। ফেমাস কিছু সেলিব্রিটি আছেন যারা এই টাইপ 1 ডায়াবেটিসে ভুগছেন, যেমন বলিউডের সোনম কাপুর আছেন বা ফাওয়াদ খান আছেন বা পাকিস্তানি ফেমাস ক্রিকেটার ওয়াসিম আকরাম আছেন যারা টাইপ 1 ডায়াবেটিসে ভুগছেন এবং তারা সারা জীবন ইনসুলিন নিচ্ছে। ইনসুলিন নিয়ে এই রোগকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব এবং এটি যেহেতু জেনেটিক বা অটোইমিউন ডিজিজ, সেহেতু কিছুটা ভাগ্যের উপরে ডিপেন্ড করে। যারা এই টাইপ 1 ডায়াবেটিস নিয়ে জন্মেছে তাদের ক্ষেত্রে এটা অ্যাকসেপ্ট করতে হয় যে আমার ডায়াবেটিস আছে, আমাকে ইনসুলিন নিয়েই বেঁচে থাকতে হবে। এবার আসি টাইপ 2 ডায়াবেটিস। এই টাইপ 2 ডায়াবেটিস একটু বেশি এজে হয়। ডায়াবেটিসের মধ্যে 90 থেকে 95% ডায়াবেটিস এই টাইপ 2 ডায়াবেটিস। বেশিরভাগ ক্ষেত্রে যারা একটু স্থূলকায়, যারা ওবেস, যাদের সিডেন্টারি লাইফস্টাইল, যাদের শারীরিক কসরত কম হয়, যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, বাবা মায়ের ডায়াবেটিস ছিল, দাদুর ডায়াবেটিস ছিল, তাদের ক্ষেত্রে এই টাইপ 2 ডায়াবেটিসের চান্স বেড়ে যায়। এই টাইপ 2 ডায়াবেটিসে ইনসুলিন ঠিকঠাক থাকে, শরীরের মধ্যে ইনসুলিন স্টোরেজ থাকে, কিন্তু ইনসুলিন ঠিকঠাক কাজ করে না। সেলে যেখানে গিয়ে ইনসুলিনটা কাজ করবে সেখানে গিয়ে কাজ করে না। আবার কিছু ক্ষেত্রে ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য, মোটা হয়ে যাওয়ার জন্য, ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য ঠিকঠাকভাবে ইনসুলিনটা কাজ করতে পারে না। ওই যে বলেছিলাম গেট কিপারের মতন কাজ করে, দরজা খুলে সেলের মধ্যে সুগারটা ঢোকায়। সুতরাং দরজা খোলার লোক যদি না থাকে বা দরজা খোলার লোক থাকা সত্ত্বেও দরজাটা যদি লক থাকে, তাহলে মানুষ ঘরের মধ্যে ঢুকতে পারবে না। ঠিক তেমনই ইনসুলিন থাকা সত্ত্বেও যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, সেক্ষেত্রে ইনসুলিন ঠিকঠাক কাজ করতে পারবে না এবং সেলের মধ্যে সুগারটা ঢুকতে পারবে না, তার ফলে রক্তের মধ্যে সুগার বেড়ে যাবে। এটি টাইপ 2 ডায়াবেটিস এবং এক্ষেত্রে দেখা যায় যে লং টার্ম যারা টাইপ 2 ডায়াবেটিসে ভুগছে, বহুদিন ধরে ভোগার ফলে তাদের
আমাদের বিটা সেলের ইনসুলিন তৈরি করার ক্ষমতাও কমে যায় এবং সেক্ষেত্রে দেখা যায় অনেককে ইনসুলিন নিতে হয়, ইনসুলিন নিয়ে ট্রিটমেন্ট করতে হয়, আবার কিছু ক্ষেত্রে ওষুধ এবং ইনসুলিন যৌথভাবে ট্রিটমেন্ট করা হয়। এবার আসি জেস্টেশনাল ডায়াবেটিস, মানে গর্ভাবস্থায় মায়েদের এই ডায়াবেটিস হয়। গর্ভাবস্থায় দেখা যায় 24 থেকে 28 সপ্তাহের মধ্যে এই ডায়াবেটিস বা ব্লাড সুগার তাদের বেড়ে যায় এবং ডায়াবেটিস ডেভেলপ করে। এই গর্ভাবস্থায় ডায়াবেটিস থাকলে অনেক সময় হয় যে বাচ্চার ওজন অনেক বেশি হতে পারে, বাচ্চার বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে, সেই জন্য একটু সচেতন থাকতে হয়। মায়েদেরকে ঠিক 24 সপ্তাহ থেকে 28 সপ্তাহের মধ্যে সুগার টেস্ট করে দেখতে হয় এবং যদি মায়ের পূর্ববর্তী প্রেগন্যান্সিতে ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে এই প্রেগন্যান্সি নতুন প্রেগন্যান্সিতে সচেতন থাকতে হয় যে আবার ডায়াবেটিস অ্যাসেস করে দেখতে হয় যে এই প্রেগন্যান্সিতে ডায়াবেটিস এসছে কিনা। জেস্টেশনাল ডায়াবেটিস থাকলে সেটি কন্ট্রোলে বা নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি, কারণ এখানে দুটো হেলথ জড়িয়ে আছে, বাচ্চার হেলথ এবং মায়ের হেলথ। মায়ের বহু রকম সমস্যা তো আছে, সেই সাথে বাচ্চারও আর্লি ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যায় যদি মায়ের জেস্টেশনাল ডায়াবেটিস থাকে। সুতরাং মায়ের জেস্টেশনাল ডায়াবেটিস যদি থাকে এবং যদি সঠিকভাবে সেটা ট্রিটমেন্ট করে কন্ট্রোলে রাখা যায় তাহলে আমরা বাচ্চা ও মায়ের দুজনের জীবনে অনেক ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে তাদেরকে রক্ষা করতে পারবো। এই জেস্টেশনাল ডায়াবেটিস গর্ভাবস্থায় হরমোনের প্রভাবে হয়, মায়ের দেহে বিভিন্ন রকম হরমোনাল চেঞ্জেস আসার জন্য সাধারণত এই ডায়াবেটিস হয়ে থাকে। ক্ষেত্রে জেস্টেশনাল ডায়াবেটিস থেকে ডায়াবেটিস শুরু হয়, বাচ্চা হওয়ার পরে দেখা যায় সুগারটা কমতে চায় না। সুতরাং যাদের জেস্টেশনাল ডায়াবেটিস হচ্ছে, বাচ্চা পেটে থাকা অবস্থায় একবার সুগার এলে বাচ্চা হওয়ার পরে অবশ্যই ফ্রিকুয়েন্ট সুগার টেস্ট করাবেন যতক্ষণ না সুগার নর্মাল হচ্ছে, ফলো আপে থাকবেন এবং নেক্সট প্রেগনেন্সিতে মাথায় রাখবেন যে আগের প্রেগনেন্সিতে যেহেতু ডায়াবেটিস ছিল এই প্রেগনেন্সিতে ডায়াবেটিস আসার হাই চান্স এবং এলে সেটা নিয়ন্ত্রণে রাখতে হবে। এবার আসি ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস ইন ইয়ং, এটাকে মোনোজেনিক ডায়াবেটিক সিনড্রোম বলে। এটা আমরা একটু রেয়ার হলেও আমরা পাই, দেখা যায় বংশ পরম্পরায় হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে সব ভাই বোনদেরই হয়। 20 থেকে 25-26 বছর বয়স পর্যন্ত এই ডায়াবেটিসটি হয় এবং এক্ষেত্রে দেখা যায় যে এই ডায়াবেটিসের ক্ষেত্রে ওষুধ ঠিকঠাক কাজ করতে চায় না এবং কিছুটা কাজ করে এবং ইনসুলিন ভালো কাজ করে। সুতরাং এই ডায়াবেটিসের ক্ষেত্রে আমাদের ওষুধ ইনসুলিন দুটোই একসাথে চালাতে হয় এবং খুব আর্লি অনসেট হওয়ার জন্য এদের ক্ষেত্রে কমপ্লিকেশনস খুব বেশি থাকে এবং আর্লি অনসেট যাদের ডায়াবেটিস হয়, এত কম বয়সে ডায়াবেটিস হলে আমরা অবশ্যই বলি যে ভাই বোনদের আপনারা চেক করাবেন, হতে পারে যে আপনারা সবাই এই ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস মেলিটাসে ভুগছেন। এবার আসি কিছু রেয়ার ডায়াবেটিস, লেটেন্ট অটোইমিউন ডায়াবেটিস ইন অ্যাডাল্ট, লাডা বলে, এটাকে 1.5 ডায়াবেটিসও বলে। এক্ষেত্রে একটা মিক্স সিমটমস পাওয়া যায় টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিসের। একটু রেয়ার মিক্স সিমটমস হলেও এদের ক্ষেত্রে রোগ শুরু হওয়া এবং রোগটা অনসেটার প্রোগ্রেশন একটু ডিফারেন্ট হয়। এবার আসি সেকেন্ডারি ডায়াবেটিস, মানে অনেকে বহুদিন ধরে স্টেরয়েড খাওয়ার জন্য তার যদি ডায়াবেটিস হয় বা যদি প্যানক্রিয়াটাইটিস হয়, প্যানক্রিয়াস বা অগ্নাশয় গ্ল্যান্ডে যদি ইনফেকশন হয় সেক্ষেত্রেও তার ডায়াবেটিস শুরু হতে পারে। বা অনেকের ক্ষেত্রে বেশ কিছু হরমোনাল রোগ যেমন কুশিং সিনড্রোম, অ্যাক্রোমেগালি বা এডিসনস ডিজিজ, এগুলোতে আর্লি ডায়াবেটিস শুরু হতে পারে। এবার আসি টাইপ 3 ডায়াবেটিস, এটা একটা নন অফিসিয়াল টার্ম, এটা এখনো রিসার্চ পর্যায়ে গবেষণা পর্যায়ে আছে। দেখা গেছে যে ব্রেনের অ্যালজাইমার্স ডিজিজের সাথে এটা লিঙ্ক এবং ইনসুলিন রাইট গ্রোথ ফ্যাক্টরস, এটা যেমনি ডায়াবেটিসের জন্য দায়ী তেমনি অ্যালজাইমার্সের জন্যও দায়ী। ব্রেনের সাথে প্যানক্রিয়াসের একটা লিঙ্ক পাওয়া যাচ্ছে এবং তার জন্য অ্যালজাইমার রিলেটেড যে ডায়াবেটিসটি হচ্ছে সেটাকে টাইপ 3 ডায়াবেটিস বলা হচ্ছে। এটা এখন আন্ডার রিসার্চ। সুতরাং এই ভিডিওতে খুব সংক্ষেপে ডায়াবেটিসের প্রকারভেদ সম্পর্কে আপনাদেরকে জানালাম। এবার আপনি ভেবে দেখতে পারেন যে আপনি কোন ধরনের ডায়াবেটিসে ভুগছেন। তবে ডায়াবেটিস যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতেই হবে এবং নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে আপনি একটা সুন্দর জীবন কাটাতে পারবেন। চ্যানেলে একটি ভিডিও আছে ওষুধ ছাড়া ডায়াবেটিসের চিকিৎসা, এটা মেনলি টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রেই বলা হয়েছে। আপনারা ভিডিওটি দেখতে পারেন, দেখে শিখতে পারেন যে কিভাবে লাইফস্টাইল মডিফিকেশন বা পরিবর্তনের মাধ্যমে বা জীবনধারা চেঞ্জ করার মাধ্যমে আপনি আপনার ডায়াবেটিসকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পারেন। আশা করি ভিডিওর মাধ্যমে বেশ কিছু ইনফরমেশন দিয়ে আপনাদের হেল্প করতে পেরেছি। আপনারা সবাই ভালো থাকুন। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন যাতে মনের স্বাস্থ্যের সাথে সাথে শরীরের স্বাস্থ্যের আমরা যত্ন নিতে পারি এবং আমরা শিখতে পারি এবং মেডিকেল নলেজ গেইন করার মাধ্যমে আমরা আমাদের শরীর মনকে সুস্থ রাখতে পারি। ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেল মনে কথাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।